আসসালামু আলাইকুম। ২ নম্বর ক্লাসে সকলকে স্বাগতম। তো ২ নম্বর ক্লাসে আমরা আজকে যে ২টা পার্ট নিয়ে কথা বলবো সেটা পার্টের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো পার্ট ১ নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সেই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আমাদের টপিকসগুলো হচ্ছে যে ইট, পাথর, সিমেন্ট, বালি, কাঠ, রঙের বার্নিশ এবং শেষ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের এমসিকিউ। তো এমসিকিউ গুলো অবশ্যই আমাদের পড়তে হবে, কারণ এখান থেকে এমসিকিউ গুলো আসে। তো এখন হচ্ছে যে এমসিকিউ গুলো বাদ দিয়েও ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টা যে টপিকস আছে সেই ৬টা টপিকসের এই বালিতে ম্যাথ আছে। হ্যাঁ, এই ম্যাথ বাদে বাকি যে থিওরিগুলো সেই থিওরিগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আমি একটু টাস্ক দিয়ে যাচ্ছি। তো তার মধ্যে থেকে হচ্ছে যে ইটের থিওরিগুলো ইম্পর্ট্যান্ট বেশি করে, তারপরে সিমেন্টের গুলো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তারপর হচ্ছে বালিগুলো ইম্পর্ট্যান্ট। এইখানে মূলত এই টপিকস ৩টা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাথরও পড়তে পারেন, বাট পড়বেন তো সবগুলোই, বাট হচ্ছে যে এই জিনিসগুলো ৩টা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। তো এই টপিকস ৩টা আমি আলোচনা করব। তারপরে যদি কনস্ট্রাকশন প্রসেসে আসি, তো কনস্ট্রাকশন প্রসেসে যে টপিকসগুলো আছে কংক্রিটের গঠন ও পরীক্ষা, কংক্রিটের ধর্ম এবং কাস্টিং, কংক্রিটের কিউরিং, ব্রিক মেশনারি, হ্যাঁ, তারপর আর্টস এবং লিন্টেল, সিঁড়ি এবং ফ্লোর, বিল্ডিং এর আর্দ্রতা, প্লাস্টার এবং পয়েন্টিং, শোরিং এবং স্ক্যাফোল্ডিং, বিল্ডিং সার্ভিস। তো এই টপিকসগুলো আছে এখানে। তো বিল্ডিং সার্ভিস আছে এবং হচ্ছে যে কনস্ট্রাকশন এমসিকিউ গুলো আছে। তো এই এমসিকিউ গুলো আমাদের পড়তে হবে। তো যেহেতু আমাদের ২ নম্বর ক্লাস তো আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে যে থিওরিগুলো অবশ্যই প্রথম থেকে শুরু করে পড়তে হবে। তাহলে কারণ এখানে ৭ আর ৭ 14 মার্কস আছে। হ্যাঁ, তো এই জন্য 14 মার্কস যেহেতু আছে, আমাদের এই থিওরিগুলো গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আসলে ২ নম্বর ক্লাসে আজকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কিছু ক্লাস দেখে আসি, যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা কি কি টপিকস আছে। তো এই হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। হ্যাঁ, প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের টপিক হচ্ছে ব্রিক্স বা ইট। তো ইটের আসলে আমাদের যখন যে কাজগুলো হবে সেই কাজগুলো হচ্ছে যে এই থিওরিগুলো হচ্ছে সুন্দর করে প্রথমে প্রশ্নটা কয়েকবার করে পড়তে হবে, দুই তিনবার বা একবার করে পড়তে হবে। তো পড়ার পরে মনে করেন যে আমি এখন প্রশ্নটা পড়লাম যে ভালো নির্মাণ সামগ্রীর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এইটুকু অংশ ১ নম্বর, এবং অথবা উত্তম নির্মাণ সামগ্রীর কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। প্রশ্ন বুঝতে হবে, যে প্রশ্নটা যদি আপনি বুঝেন তাহলে অ্যান্সারগুলো সহজে দিতে পারবেন। যে কোনো কোশ্চেন একাধিকভাবে আসতে পারে, এই টেন্ডেন্সিটা প্রথমে আপনার মাথায় রাখতে হবে। তো দেখেন ২ ভাবে আসতে পারে, উত্তম নির্মাণ সামগ্রী অথবা ভালো নির্মাণ সামগ্রী, একই শব্দ। তো তারপরে আসলে আমাদের কাজ কি হবে, ধরেন যে একটা কোশ্চেন পড়তেছি যে ভৌত ধর্মাবলী, যেমন ফিজিক্যাল প্রপার্টিস, আকার, আকৃতি, ঘনত্ব, সশ্রিদ্রতা, সংযুক্তি ইত্যাদি। যান্ত্রিক ধর্মাবলী বা মেকানিক্যাল প্রপার্টিস গুলো হচ্ছে শক্তি, স্থিতিস্থাপকতা, নম্যতা, অনম্যতা, তারপর হচ্ছে প্রাচুর্যতা, বঙ্কুরতা, কাঠিন্যতা, ঘাতসতা, কাঠিন্য, মন্থর প্রকৃতি ইত্যাদি। তো তারপরে হচ্ছে কি রাসায়নিক ধর্মাবলী, কেমিক্যাল প্রপার্টিস, ক্ষয়রোধিতা, অম্লত্ব, ক্ষারত্ব, রাসায়নিক গঠন। ৪ নম্বর হচ্ছে কি বৈদ্যুতিক ধর্মাবলী বা ইলেকট্রিক্যাল প্রপার্টিস। হ্যাঁ, তড়িৎ সঞ্চালন শক্তি, তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। তো তারপরের টপিকস হলো আমাদের যে তাপীয় ধর্ম বা থার্মাল প্রপার্টিস। তাপীয় ধর্মের মধ্যে হচ্ছে আপেক্ষিক তাপ, তাপীয় প্রসারণ, তাপ পরিবাহিতা ইত্যাদি। ৬ নম্বর হচ্ছে চুম্বকীয় ধর্মাবলী বা ম্যাগনেটিক প্রপার্টিস, ভেদন শক্তি, চৌম্বকীয় ভেদ্যতা, চুম্বকীয় আবেশ এবং হিস্টেরিসিটি ইত্যাদি। এই যে আমরা আসলে এই প্রশ্নের উত্তরটা এখন আমরা পড়লাম, তো এই প্রশ্নের উত্তরগুলো তো দেখেন, এই এতগুলো জিনিস আসলে কি আমাদের মনে রাখা প্রথমবারই আসলে সম্ভব না। যে কারণে কি করতে হবে, যে এই যে মূলত মেইন টপিকসগুলো, যে ভৌত ধর্মাবলী বলেন, যান্ত্রিক ধর্মাবলী বলেন, এই টপিকসটা আমরা নিব এবং এখান থেকে ২-৩টা বা সর্বোচ্চ ২টা বা ৩টা করে আমরা
উদাহরণ সেট করতে পারি। আপাতত যখন আমরা প্রথমে করব, চেষ্টা করব যে এমনিতে রিডিং সবগুলো পড়ার। তবে সবচেয়ে উত্তম কাজ হবে যে আপনি এই জিনিসগুলো প্রথমে নোট করতে পারেন, হ্যাঁ, পড়বেন আর নোট করবেন, সেটা একটা প্রকার হতে পারে। অথবা যদি আপনি নোট না করেন তাহলে এই বইতেই বারে বারে পড়বেন। পড়ার সময় আসলে এই যে এইভাবে যেমন আমি মার্ক করতেছি যে আপনি প্রথমেই সবগুলো উদাহরণ মনে রাখতে পারবেন না। এই জন্য হচ্ছে ভৌত ধর্মাবলী পড়ার পরে এইখানে মার্ক করে রাখবেন যে আমি এই প্রথমে আকার আকৃতি এই দুটো মুখস্থ করব। এইভাবে আসলে থিওরিগুলো মুখস্থ করবেন। তাহলে হবে কি, তাহলে হচ্ছে আপনার অনেকগুলো বড় বড় প্রশ্নগুলো ছোট ছোট হয়ে যাবে। তো তারপরে দেখেন ইট কি, অথবা ইট বলতে কি বোঝায়, এই যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, সেই প্রশ্নগুলো আস্তে আস্তে আপনি একদিনেই আসলে সব প্রশ্নের উত্তর মুখস্থ করতে যাবেন না, কিংবা হচ্ছে যে চেষ্টা করবেন না। আপনার প্রথমে কাজ হচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো রিডিং পড়া। হ্যাঁ, রিডিং পড়বেন, আপনার এখনো যথেষ্ট হাতের সময় আছে। আপনি চেষ্টা করবেন যে রিডিং পড়ে পড়েই আপনার মুখস্থ করার। তবে এই জায়গাটাতে আসলে এখন হচ্ছে যে এখানে কোশ্চেনগুলো যখন আমরা পড়বো, এখানেও চেষ্টা করব যে এখান থেকে কোনো কোশ্চেনের এমসিকিউ টাইপ হতে পারে কিনা, বা এমসিকিউ বের করা যায় কিনা। আমরা অনেক সময় আগে কি করতাম, রিডিং পড়তাম, সেখানে কি করতাম, এমসিকিউ গুলো খুঁজতাম। এইখানেও দেখেন যে প্রশ্নটাতে বলা আছে যে 24 ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে স্বীয় শুষ্ক ওজনের 1/6 অংশ বেশি পানি শোষণ করে না। তাহলে 24 ঘন্টা 1/6 অংশের বেশি পানি শোষণ করবে না। তো এই জিনিসটা হচ্ছে প্রথম শ্রেণীর ইটের আসলে একটা বৈশিষ্ট্য। তো আশা করব যে এটা আপনারা এই থিওরিগুলো যখন আপনি পড়বেন তখন আসলে মূলত চেষ্টা করবেন যে এখান থেকে এমসিকিউ কোনো অংশ আসলে আপনার আসতে পারে কিনা সেগুলো চিন্তা করবেন। এখন তারপরে এই যে আপনি তারপরে পড়লেন যে হলো ব্লকের সংজ্ঞা, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে এদিকে হলো ব্লকের সুবিধা অসুবিধা। এই যে যখন আপনি এই জিনিসগুলো পড়বেন তখন দেখবেন যে সবগুলো আসলে থিওরি, মানে সবগুলো জিনিস আসলে আপনার মনে থাকবে না। যে কারণে হচ্ছে যে চেষ্টা করতে হবে, আবারও বলতেছে যে প্রথমে রিডিং করতে পারেন, অথবা হইতেছে যে 2-3টা করে জিনিস আগে আগে মুখস্থ করবেন, সবগুলো না পড়ে একটা একটা করে বাড়াতে পারেন। হ্যাঁ, আবার এই হচ্ছে আলাদা একটা প্রসেস আমাদের। তারপরে আর একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যে আমাদের পার্টটা আছে, থিওরিটিক্যাল পার্টটা, এখানে আমরা যখন এই থিওরিগুলো পড়বো তার সঙ্গে আসলে এই যে দেখবেন যে এখানে ডুয়েটের সালগুলো আছে, হ্যাঁ, ডুয়েটের সালগুলো আছে আমাদের 13-14 লেখা আছে, বা যেটাই থাক না কারণ এই সালের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সালের কোশ্চেনগুলো আমাদের আত্মস্থ, একেবারেই কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ যেটাকে আমরা বলি, সেই প্রসেসটা আমাদের অবলম্বন করতে হবে। কেন অবলম্বন করতে হবে? আমাদের অধিকাংশ সময়ই আসলে 7 থেকে বা 14 যে মার্কসের ব্যাপারটা আছে এখানে থেকে রিপিটেশন হয়, রিপিট হবে এই ডুয়েটের যে বিগত সালের কোশ্চেনগুলো, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো থেকে আমাদের আসবে। তো বুঝতেই পারতেছেন যে আমরা যখন রিডিং করবো সেই রিডিং এর পাশাপাশি আমাদের ডুয়েটের যে সালগুলো আগের আসছে সেই সালগুলো আমরা পড়বো। তো চলেন তারপরে তারপরে আসলে কোশ্চেনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। যে যেমন দেখেন যে ইটের কাদার ক্ষতিকারক উপাদানগুলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এইভাবে যদি আমরা দেখতে যাই, তারপরে হচ্ছে যে সবগুলো তো অবশ্যই পড়বেন। তারপরে হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো আসলে এমসিকিউ আসার মতো একটা বিষয়। থিওরিটিক্যাল তো পড়বেনই, কিন্তু হচ্ছে যে এমসিকিউ আসার মতো বিষয়। হ্যাঁ, তারপর আপনারা বাকি অংশ যেগুলো আছে সেগুলোতে পড়বেন। তারপরে আমরা পাথর, 2 নম্বর টপিক হচ্ছে পাথর। তো পাথর বিভিন্ন সময় আসলে আমরা বিভিন্ন কাজে ইউজ করি। তো বিষয়টা হইতেছে যে এইগুলো আমাদের আসলে থিওরি পড়তে হবে, তখন আমরা চেষ্টা করবো যে থিওরিগুলো পড়ার জন্য। হ্যাঁ, তাই এইখানে দেখেন যে এই যে পাললিক পাথর বলেন, যেটাই বলেন না কেন, তো এটা আসলে হায়ার এডুকেশন এগুলো ভালো ভালো মানে একটা করে জিওলজি অ্যান্ড জিওমর্ফোলজি টপিকসে আছে, সেখানে এই যে পাললিক পাথর, রূপান্তরিত এগুলো এক একটা করে অধ্যায়। তো আশা করব যে আপনারা কি এগুলো কি করবেন, মুখস্থ করবেন, এবং সেখানে হচ্ছে যে উদাহরণগুলো যে বালিশ পাথর, হ্যাঁ, বালি পাথর, চুনা পাথর, ডলোমাইট, শেল ইত্যাদি, এই উদাহরণগুলো আছে, আস্তে আস্তে মুখস্থ করার ট্রাই করবেন। তো তারপরে যদি সিমেন্টের অধ্যায়ে চলে আসি, আমাদের সিমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। হ্যাঁ, তো সিমেন্টের অধ্যায়টা আসলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে কি অবশ্যই এখান থেকে কোশ্চেন আসে। তো প্রথমে আমাদের টার্গেট থাকে যে ডুয়েটের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আসলে আমরা সলভ করব। তো ডুয়েটের যদি আমরা কোশ্চেনগুলো সলভ করতে যাই, তো দেখেন
এইখানে এখানে ডুয়েটের কোশ্চেনগুলো সলভ করতে গেলে দেখা যাবে যে তো দেখেন এখানে কি বলা হচ্ছে যে পোর্টল্যান্ড সিমেন্টের রাসায়নিক মূল উপাদানের তালিকা তৈরি করো। তো রাসায়নিক মূল উপাদানের তালিকা হচ্ছে আমাদের দেখেন মূল উপাদানের তালিকা হইতেছে যে এটা হচ্ছে যে এখানে সবসময় প্যাচ লাগে, হ্যাঁ, এটা হচ্ছে রাসায়নিক মূল উপাদান, এটা দুইটা আসছে। মূল উপাদানটা হচ্ছে কিসের, দেখেন অম্ল এবং ক্ষারীয় উপাদান। হ্যাঁ, এই যে অম্ল এবং ক্ষারীয় উপাদান আছে এটাকে আমরা বলতেছি যে রাসায়নিক উপাদান। আর একটা নিচের কোশ্চেন দেখেন যে খনিজ উপাদান। তো এই জায়গাটাতে আমারও যে সময় প্রবলেম হতো সেটা হচ্ছে কোনটা খনিজ উপাদান এবং কোনটা রাসায়নিক উপাদান, এটা আমার আসলে মনে থাকতো না। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সাবধানে কোশ্চেনের প্রবলেম, মানে কোশ্চেনের মানগুলো মুখস্থ করতে হবে। যে যে বিষয়গুলো বলা আছে, যেমন ক্যালসিয়াম অক্সাইড কত দেওয়া আছে, দেখেন ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে 63, সিলিকা দেওয়া আছে 22, হ্যাঁ, অ্যালুমিনা দেওয়া আছে 7% এবং আয়রন অক্সাইড দেওয়া আছে 3%, ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে 2% এবং হচ্ছে যে সালফার ট্রাই অক্সাইড দেওয়া আছে 2% এবং ক্ষারীয় অক্সাইড দেওয়া আছে 1%। এই সবগুলো টোটাল মিলে হচ্ছে আমাদের কি আছে 100%। এই যে 100% হচ্ছে, তো এই 100%-এর যে বিষয়টা আমরা মূলত হচ্ছে যে উপাদানগুলো মূলত 100%-এ আমাদের আসবে আর কি। তো তারপরে এখন আমরা পরের কোশ্চেনটাতে যদি দেখতে যাই, তাহলে সেটাতে হচ্ছে যে কি বলা হচ্ছে যে পোর্টল্যান্ড সিমেন্টের খনিজ উপাদানের গুলো শতকরার হার অথবা পোর্টল্যান্ড সিমেন্টের খনিজ উপাদানের তালিকা। তো ট্রাই ক্যালসিয়াম সিলিকেট দেওয়া আছে 50%, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট দেওয়া আছে 25% এবং ট্রাই ক্যালসিয়াম সিলিকেট দেওয়া আছে 10%, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনাম দেওয়া আছে 10% এবং ক্যালসিয়াম সালফেট দেওয়া আছে 3% এবং অন্যান্য যৌগ দেওয়া আছে হচ্ছে 2%। টোটাল হচ্ছে আমাদের 100%। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ছন্দ আকারে, হ্যাঁ, কোনো ছন্দ আকারে যদি মনে রাখতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো। এটা হচ্ছে একেবারে বেস্ট একটা বিষয়, কারণ কোনো না কোনো ছন্দ আসলে আমাদের লাগেই, সে কারণে তাহলে মনে থাকবে আমাদের যথেষ্ট ভালো। হ্যাঁ, তারপরে এইদিকে আরেকটা দেয়া আছে যে হ্যাঁ, অবশ্যই এই যে সিলিকার যে কাজগুলো কি কি বা আয়রন অক্সাইডের কাজগুলো কি কি, এদের পার্সেন্ট গুলো তো আমরা আগেই মুখস্থ করবো, তো এই কাজগুলো আসলে আমাদের একটু জানতে হবে। তো তারপরে দেখেন বিশেষ ধরনের সিমেন্ট এবং এদের ব্যবহার লিখন। তো এই যে সিমেন্টের যেমন হচ্ছে লোহিত সিমেন্ট, যেহেতু দেখেন এটা দুইটা কোশ্চেনে আসছে, আমাদের প্রায় চেষ্টা করতে হবে যে দুইটা কোশ্চেনগুলো বেশি করে গুরুত্ব দিয়ে পড়ার, এবং সেখানে দেখা যায় বিষয়টা হচ্ছে লোহিত সিমেন্ট, তারপর হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। তো পাশাপাশি আসলে আমাদের এই যে ইংলিশগুলো মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই ইংলিশগুলো কেন মুখস্থ রাখবো, দেখেন এই যে থিওরিটা যখন আসবে, আপনি যদি বাংলার সাথে সাথে ইংলিশে লেখেন তাহলে খুবই ভালো হবে, তাহলে স্যার মনে করবে যে আপনি মূলত ইংলিশটাও একটু ভালো পারেন। তো মানে একটি ক্রেডিট অন্যের থেকে এগিয়ে থাকার মতো বা মার্কস ভালো পাওয়ার জন্য যদি আপনি ইংলিশটা পড়েন তাহলে খুব ভালো হয় আর কি। আর তাহলে দেখবেন যে হঠাৎ করে যদি আপনি এক্সামে লিখতে যান, তাহলে যদি আপনাদের আগে থেকে প্র্যাকটিস করা না থাকে তাহলে কিন্তু আপনার কি হবে, ইংলিশের বানানটা ভুলে দেয়। যখন ইংলিশের বানান ভুলবে তখন কিন্তু মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আপনার থাকবে। তো তারপরে কি আছে দেখি, এগুলো তো আছে, আপনারা পড়বেন আর কি। এগুলো আমি বেশি কিছু বলতেছি না, আমি যেগুলো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্স মনে হচ্ছে বা খুব ইম্পর্টেন্ট আমি যখন পড়তাম তখন মনে হতো, সেগুলো জিনিসগুলো আমি আপনাদের কাছে আলোচনা করতেছি। তো দেখেন এই যে এই লাস্টের অধ্যায়টা, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের একটা প্রশ্ন, কিন্তু এখানে প্রশ্নটা দেয়া থাকে বা এই প্রশ্নটা কিন্তু ডুয়েটে আসে। এখানে ডুয়েট লেখা না থাকলেও এই কোশ্চেনটা আসলে ডুয়েটে আসছিল। তো চেষ্টা করবেন এই কোশ্চেনটাও ভালো করে পড়া, বাকি সবগুলো তো পড়বেনই। তো দেখেন আমি কি বলা হচ্ছে, সড়ক নির্মাণ কাজে নির্মাণ সামগ্রী হিসেবে বিটুমিনের 10টি পরীক্ষার নাম লিখো। তো 10টি পরীক্ষার নামের ক্ষেত্রে কি কি আছে, পেনিট্রেশন টেস্ট, ডিউরেবিলিটি টেস্ট, ডাক্টিলিটি টেস্ট, তারপর আছে সফটেনিং টেস্ট, ভিসকোসিটি টেস্ট, সলিবিলিটি টেস্ট এবং স্পেসিফিক গ্রাভিটি টেস্ট, ফ্লাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট স্প্রে টেস্ট, লস অন হিটিং টেস্ট, ওয়াটার কন্টেন্ট টেস্ট এবং স্পট টেস্ট। তো এখন হচ্ছে যে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আপনি যখন ইংলিশগুলো পড়বেন তখন এর পাশাপাশি হচ্ছে বাংলা ডিকশনারিতে একটু সার্চ দিবেন
সেখানে দেখবেন যে এগুলোর সুন্দর সুন্দর নাম আছে। হ্যাঁ, আপনি অনেকে এই সময় আমাদের ইংলিশটা মনে না থাকলে বাংলাটা পড়ে অনেকটা সুবিধা হয়, অথবা হচ্ছে যে অনেক সময় দেখবেন ইংলিশটা জানেন কিন্তু হচ্ছে যে বাংলাটার অর্থটা আপনার খেয়াল আসে না, মানে হচ্ছে যে বাংলাটা কঠিন লাগতেছে, ইংলিশটাই সহজ লাগতেছে, কারণ হচ্ছে সেটার ওয়ার্ড মিনিং না জানার কারণে। হচ্ছে আমরা চেষ্টা করব যে এই কোশ্চেন মানে হচ্ছে এই টপিকসগুলোর বাংলা কি কি মিনিং আছে সেই মিনিংগুলো বের করার, অথবা হচ্ছে গুগলে যদি আপনি সার্চ দেন সড়ক নির্মাণ কাজের সামগ্রী হিসেবে বিতরণের 10টি পরীক্ষার নাম লেখেন, সেখানে দেখবেন যে বাংলাতে সার্চ দিলে বাংলা আসার সম্ভাবনা বেশি আছে। তো চেষ্টা করবো আমরা এই জিনিসটা একটু ফলো করার। ঠিক আছে, ওই টপিকসটা ওইখানে গেল। তারপরে এরপরে যদি আমরা বালিতে আসি, তো দেখেন বালিতে আসার পরে আমাদের বালির বিভিন্ন বালি কি, তারপর উচ্চ অনুসারে বালির প্রকারভেদ, আলাদা আকারে বালি কত প্রকার ও কি কি, বালির স্পেসিফিক উল্লেখযোগ্য বিষয়গুলো কি কি, এগুলো অনেক কিছু টপিক আসলে এখানে দেয়া আছে। হ্যাঁ, তো আমরা আসলে থিওরিগুলো পড়বো এবং এখানে হ্যাঁ এই জিনিসটা একটু পড়ে নিলাম, গুরুত্বপূর্ণ লাগতেছে আমার কাছে। তো তারপরে যে পরীক্ষাগারে এফএম নির্ণয়ের পদ্ধতি ধারাবাহিক আলোচনা, এগুলো থিওরি পড়বেন। চালনী ক্রমানুসারে নাম, যদি এই নামগুলো আপনি মুখস্থ করতে পারেন এই স্টিমে, এবং স্টিম 11 তো আছে, তো দেখেন এইখানে যে 4, 8, 16, 30, 50, 100, আসলে এই চারটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ লেভেলেরই, যদি একটু দেখার চেষ্টা করবেন, বুঝছেন, চারটা এমনি জাস্ট একটু চোখ বোলাবেন তাহলে দেখবেন যে ভালো হবে। তো এইখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে 4, 8, 16, 30, 50, 100 এই সুতার মানগুলো আমাদের লাগবে। তার থেকে বড় যখন হবে তখন হচ্ছে যে সেটা হচ্ছে যে প্যানে চলে যাবে, 200 200 সুতা যেটা আছে এটা প্যান। তো এগুলো আসলে থিওরিটিক্যাল অংশের বিষয়, সেটা আপনারা একটু মুখস্থ করলে ভালো হবে। তবে এটা হচ্ছে যে একটু হাই লেভেল, এটা ভার্সিটি লেভেলের কোশ্চেন, যদি হার্ড করে হয়তো এই অংশটা আপনাদের মনে রাখলে খুব সুবিধা হবে। যেমন হার্ড করলে ভার্সিটি থেকে কোনো একটা পার্ট অংশ আমাদের দিয়ে দিল, তখন হচ্ছে যে দেখা যাবে আমার একটা কমন পড়ে গেছে, তো ওই জন্য হচ্ছে যে এই চারটা করে নেবেন। তারপরের চার্ট হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড চার্ট, ব্রিটিশ স্ট্যান্ডার্ড চালনী। তো আপাতত হচ্ছে যতটুকু পারেন বা যেটা করে পারেন ওটা করে মুখস্থ করুন, একেবারে লোকটিশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ করতেছি না। হ্যাঁ, এগুলো একেবারে হায়ার এডুকেশনের বিষয়। তো তো দেখেন তারপরে হইতেছে যে ম্যাথ পার্টটা, আমি ম্যাথ পার্টটা একদিন শেষ করে দিব আর কি। আজকে ম্যাথ পার্টটা একসঙ্গে করাতে চাচ্ছি না, কারণ থিওরি পার্টের সাথে ম্যাথ পার্ট না মিশালেই ভালো হয়। তো আমরা 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে দেখেন আমি কি বললাম যে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে 4, 8, 16, 30, 50, 100 এবং শেষেরটা হচ্ছে 10। তো এগুলো আমাদের কাউন্টিং এ রাখতে হয়, এর মাঝে যদি কোনো কিছু আসে সেই প্যানগুলো আসলে মূলত এই প্যানটা না থাকলে কোথায় পড়তো, এই 16তে পড়তো, তাহলে এই 16তে তার মানগুলো যুক্ত হবে, আমরা যখন ম্যাথ করবো তখন আর কি যাবো। তো এই হলো কথাবার্তা। এখন হচ্ছে আমরা বাকি যে থিওরি গুলো আছে সেই থিওরির দিকে চলে যাই, আমাদের আর কি বিষয়টা ভালো হচ্ছে সেটা। এখন দেখেন, এখন এরপর হচ্ছে কাঠ আছে। তো বৃক্ষের শ্রেণী বিভাগ কত প্রকার ও কি কি, তো ওই যে বহিঃবুদ্ধ বহিঃবর্ধক বৃক্ষ, তারপর হচ্ছে অন্তবর্ধক বৃক্ষ, অর্থাৎ হচ্ছে যে এটা বাহিরের দিকে এবং এটা হচ্ছে ভিতরের দিকে বৃদ্ধি পায়। তো এগুলো আপনারা পড়বেন আর কি, যে কাঠের সিজনে এটা বেশি, যেমন কাঠের এই প্রশ্নটা ইম্পর্টেন্স যদি এটা আসে। তারপর হচ্ছে যে এইখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যে কাঠের ত্রুটিগুলো, হ্যাঁ, এগুলো আর কি, প্রাকৃতিক ত্রুটি, কৃত্রিম ত্রুটি, এগুলো ভার্সিটির ভিতরে আছে আর কি আমাদের। তো দেখেন হচ্ছে যে গাছের কি কি প্রাকৃতিক দোষ দেখা যায়, সেটা হচ্ছে গিরা, মোচড়ানো আঁশ, উল্টা মোচড়, কাঠের বোর্ড, বিভিন্ন ধরনের ফাটল এবং বিভিন্ন ধরনের দাগ ইত্যাদি। তারপর হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে কাঠ সিজনিং পদ্ধতির নামগুলো লিখো। তো কাঠ সিজনিং পদ্ধতিতে নিম্নরূপ, সেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে, আর একটা আছে কৃত্রিম পদ্ধতিতে। হুম, তো এই প্রশ্নগুলো আমরা আর কি পড়বো, বেশি গুরুত্ব দিব, সবগুলো প্রশ্নই পড়বো, বাট হইতেছে এই প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিব। তারপরে শেষের টপিক হচ্ছে রং এবং বার্নিশ। তো দেখেন রং এবং বার্নিশ, তারপর চুনের গুণ, বৈশিষ্ট্য, চুনকাম বলতে কি বোঝায়,
কালার ওয়াশ, এগুলো আমরা আর কি পড়ে নেব একটু, হ্যাঁ। যেটা যেটা যতটুকু আমরা আসলে পাই আর কি। তো দেখেন এই যে পেন্টিং এর মূল উপাদান হিসেবে ব্যবহৃত পদার্থ, তারপর পেন্টিং এর উপাদান, হ্যাঁ, এগুলো কি কি, এগুলো অনেক কিছু কিন্তু 2000 সালে আসে, এখানে সবগুলো উল্লেখ করা নেই আর কি। তো এই যে পেন্টিং এবং ভার্নিশের পার্থক্য, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পেন্টিং করার বৈশিষ্ট্য, এটা আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বার্নিশের মূল উপাদানগুলো, যেমন রজন, দ্রাবক, শুষ্ককরণ, হ্যাঁ, তারপরে কি শুষ্কীকরণ। যাই হোক, এই আমরা থিওরিগুলো পড়বো। তো তারপরে একটা আছে কি রঙের অত্যাবশ্যকীয় উপাদানের তালিকা। তো রঙের অত্যাবশ্যকীয় উপাদানের তালিকাগুলোর মধ্যে হচ্ছে মূল উপাদান বা বেজ, হ্যাঁ, বাহক, শুষ্কীকরণ, দ্রাবক, রঞ্জক, এই থিওরিগুলো আমরা পড়বো। তো বিবিধ দেওয়ার পরে তারপরে শেষের দিকে আসলে আমরা টালি মিতালি এগুলো একটু পড়ে নেব। এখন এর পাশাপাশি যখন আমাদের ওই থিওরিগুলো পড়া হয়ে যাবে, তখন আসলে আমরা এই চেষ্টা করবো এমসিকিউগুলো প্রথম থেকে পড়ার। তবে এমসিকিউগুলোর উত্তরগুলো ধরেন যে এই উত্তর সি, তাহলে পাশ থেকে দেখে আসবেন, দেখে এসে আপনি প্রথমে হইতেছে যে জায়গায় পড়তে পারেন, অথবা হইতেছে যে এই যে সাইডটা আছে এই সাইডটাতে মনে করেন যে একের উত্তর হইতেছে আপনার এ, তার 2 এর উত্তর হইতেছে যে ধরেন বি। এইভাবে কি করতে পারেন, একটা স্কেল নিয়ে ঢেকে ঢেকে ধরে, মানে প্রথমে আর কি আপনি থিওরিগুলো মানে এমসিকিউ গুলো আর কি এইখানে অ্যান্সার চেষ্টা করবেন নিজে নিজে, না পারলে এই অ্যান্সারটা এখানে লিখবেন। তারপরে যখন রিভিশন দিবেন তখন স্কেলটা এখানে যদি একটু ধরেন, তাহলে তো অ্যান্সার দেখা যাচ্ছে না, তখন রিভিশন দেওয়া শুরু যাবে। তারপর এই অ্যান্সারগুলো মানে এই কোশ্চেনের অ্যান্সারগুলো কোথায় দিবেন, এইখানে 7 এর মনে করেন যে বি। তাহলে তখন স্কেল একটা ধরলে দেখবেন যে এইটাগুলো ঢেকে যাবে, অথবা অন্য একটা সিস্টেম হবে, অথবা হইতেছে যে উপরে আনসার দিতে পারেন বা নিচে আনসার দিতে পারেন। তো এই ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের যে বিষয়টা। তো আশা করি যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা আপনারা আর কি চেষ্টা করবেন যে যেভাবে যেভাবে বললাম থিওরিটিক্যাল গুলো কোশ্চেন গুলো আগে পড়বেন, ডুয়েটের গুলো বেশি গুরুত্ব দিবেন আর কি। তারপরে এখন এমসিকিউ গুলোতে গেলে দেখবেন অনেকগুলো এমসিকিউ জানবেন না, বা ট্রাই করবেন যে আসলে আপনি হচ্ছে যে যতটুকু পারেন মেমোরাইজ করার, কারণ এমসিকিউ গুলো বা থিওরি গুলো হচ্ছে যে যত পড়বেন ততই আসলে আপনার মনে থাকবে আর কি। তো এখন আমরা কনস্ট্রাকশন প্রসেসে যাব। তো কনস্ট্রাকশন প্রসেসে তেমন কিছু খুব বেশি গুরুত্বপূর্ণ হয়তোবা সালের কোশ্চেন নাও থাকতে পারে, বাট হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা পড়বো আর কি, কারণ হচ্ছে যে যখন কোন কোশ্চেন আসবে আমরা জানি না। তো দেখেন কংক্রিট কি, তারপর হইতেছে মূল উপাদানগুলোর নাম লিখো। তো কংক্রিট কি এটা তো আমরা জানি যে শুষ্ক পূরক, তারপর হচ্ছে স্থূল পূরক, একটা হচ্ছে সূক্ষ্ম পূরক, আবার সংযোগ সামগ্রীকে আমরা কি বলি, সিমেন্ট এবং চুন, তার পানি সহযোগে মিশ্রিত যে উপাদান তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কংক্রিট। কংক্রিটকে এক ধরনের কি কৃত্রিম পাথর বিশেষ, এটা হচ্ছে একটা এমসিকিউ টাইপের একটা কোশ্চেন। এখন আপনি তো এখন পড়তেছেন, এই চেষ্টা করবেন এমসিকিউ গুলো ভালো করে করা, কারণ এমসিকিউ গুলো আসলে মূলত এমসিকিউ গুলো যখন পাস করবেন, জবের জন্য যখন এগুলো ট্রাই করবেন, জবের জন্য কিন্তু এমসিকিউ গুলো লাগবে। ওই জন্য হইতেছে যে ভালো করে পড়েন, একসাথে ইনশাল্লাহ সবগুলো কাজই হবে, স্থূল পূরক, সূক্ষ্ম পূরক, সংযোগকারী ও সাহায্যকারী পদার্থ। তো থিওরিটিক্যাল টার্মগুলো তো বুঝতে নেই যে আপনার আসলে আমি আপনাদের কাজ দিয়ে দিছি, সেই কারণে আসলে আবার এইদিকে বেশি কথা বলতেছি না। তো তারপরে দেখেন এই যে কংক্রিটের স্ল্যাবের টেস্টগুলো, হ্যাঁ, এই যে স্ল্যাবের চিত্রটা কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ, এই যে নথি পরীক্ষাটা অনেকটাই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এখান থেকে এমসিকিউ কিন্তু আসে। যেমন এই যে এই মানটা কত, হ্যাঁ, 10 সেন্টিমিটার, তারপরে যে এই মানটা হচ্ছে 20 সেন্টিমিটার, আবার এই মানটা হচ্ছে 30 সেন্টিমিটার। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। তারপরে যেটা হইতেছে যে ক্লিপের সংখ্যা কোশ্চেন আসছিল, আবার যে কম্পিউটার টেস্টগুলো আছে যেমন স্লাম টেস্ট, সাউন্ডনেস টেস্ট, হ্যাঁ, কম্প্রেশন টেস্ট, র্যাপিড যেটা আছে, তারপরে বাকি যে স্প্লিট টেনশন টেস্ট, এই কোশ্চেনগুলো আসলে আমরা একটু ইম্পর্টেন্স ওটাও পড়ে নিব আর কি। তো তারপরে লস অ্যাঞ্জেল কম্পিউটার লস অ্যাঞ্জেল এলিভেশন টেস্টের পরীক্ষা, এগুলো তেমন এমনিতে রিডিং করে রাখবেন আর কি, খুব বেশি গুরুত্বপূর্ণ এমনটা না। কংক্রিটের ধর্ম এবং কাস্টিং, এই কোশ্চেনটা একটু দরকারি আছে, যে প্রিএস্টেজ এবং আরসিসি এর মধ্যে পার্থক্য। তারপর সেগ্রিগেশন এবং ব্লেডিং, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্স বা ডুয়েটে আসছিল আর কি এর আগে।
এই জিনিসটা ইম্পর্টেন্ট। 200 MT এবং 200 MT বলতে কি বোঝায়। তারপরে আরো যে এমসিকিউ আসার মতো কোশ্চেন হইতেছে যে M25। তো দেখেন M25 কংক্রিট মিক্স। এম অক্ষর দ্বারা সাধারণত কংক্রিট মিক্স বোঝায় এবং হচ্ছে যে 25 বলতে বোঝায় কংক্রিটকে 1:1:2 অনুপাতে মিক্সড করে 28 দিন কিউরিং করার পরে কংক্রিটের অর্জিত 25 নিউটন পার মিলিমিটার স্কয়ার হয়। তাহলে অর্জিত শক্তি হচ্ছে 25, সেই জন্য 25 আমাদের নিচে দেওয়া আছে। কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 ধরা আছে, ওয়াটার সিমেন্ট রেশিও। তো ওয়াটার ভাগ সিমেন্ট, তো ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে 0.50। তাহলে M50 বলতে কি বোঝায়, এই জিনিসটা পড়বেন বা এগুলো তো পড়বেনই এইভাবে আর কি। তারপরে এখানে একটা অন্য কোশ্চেন দেখলাম, ওয়ার্কেবিলিটি, যে ডিউরেবিলিটি, ওয়ার্কেবিলিটি, এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিউরেবিলিটি, ওয়ার্কেবিলিটি, ওয়ার্কেবিলিটি কাকে বলে। তারপরে যে কিউরিং করার পদ্ধতিগুলো, এটা ডুয়েটে আসছিল আমাদের, হ্যাঁ ডুয়েটে এই কোশ্চেনটা আসছে। সেটা হচ্ছে ছায়াময় করে পৃষ্ঠদেশ আবৃত করে, তারপর হচ্ছে পানি ছিটিয়ে পুকুর বা ঘের তৈরি করে, ঝিল্লি কিউরিং, বাষ্পীয় কিউরিং। তো তারপরে দেখেন এখন যদি ব্রিক মেশনারি, 4 নম্বর অধ্যায় নাম হচ্ছে ব্রিক মেশনারি। তো আশা করি আর কি আর লেকচার বড় মানে দীর্ঘায়িত না করি আমি আজ। এইখানে দেখেন আর্টস লিঙ্কেলের পার্থক্যটা পড়বেন। এখানে এই জিনিসটা আসলে বেয়ারিংটা লাগে আমাদের, হ্যাঁ। ন্যূনতম বেয়ারিং নির্ণয়ের পন্থা নির্ণয় আছে 10 সেন্টিমিটার লিন্টেলের গভীরতার সমান স্প্যানের 1/10 অথবা 1/12 অংশ। এটা লিন্টেলের কোশ্চেনটা করবেন আর কি। আর পারলে আজ আর্চের চিত্রের যে এই চিত্রটা একটু প্র্যাকটিস করবেন, সিলিং বা ফ্লোর। তারপরে এমসিকিউতে আসার জন্য এই জিনিসগুলো লাগে আমাদের, T/2/R/60, হ্যাঁ। তারপর টেরেড এবং রাইজ 40 থেকে 45 সেন্টিমিটার, টেরেড এবং রাইজ 400 সেন্টিমিটার স্কোয়ার থেকে 450 সেন্টিমিটার স্কোয়ার। বিল্ডিং এর আর্দ্রতা, তো আমরা বিভিন্ন যে অনেক সময় কি হয় ফুলে ওঠে না, পেন্টিং করার পরে যায় ওগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়। এখানে এই বিষয়ে বিভিন্ন কোশ্চেন আছে আর কি। প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং, তো এটা কোশ্চেনগুলো ইম্পর্টেন্স। প্লাস্টারিং অ্যান্ড পয়েন্টিং এর যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা পড়বো এবং বাকিগুলো দেবো। তারপরে আরো কিছু যে গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে যে এই চিত্রগুলো আমরা পড়বো, কারণ হচ্ছে পয়েন্টিং এর উদ্দেশ্য এগুলো পড়বো, হ্যাঁ। এই কোশ্চেনটা ইম্পর্টেন্স আর কি, কেন বলা হয় প্যারিস প্লাস্টার অফ প্যারিস কোথায় কোথায় ব্যবহার করা হয়, জিপসাম কেন প্লাস্টার অফ প্যারিস বলা হয়, এটা কোশ্চেন এখানে আছে। তো তার থেকে বিষয়টা হলো যে এইখানে দেখেন যে হচ্ছে বিভিন্ন প্রকার পয়েন্টিং এর চিত্র অঙ্কন করো, হ্যাঁ। পয়েন্টিং এর চিত্র অঙ্কন করতে বলতেছে যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আর কি। পয়েন্টিং দেওয়া আছে, ওল মোটর দেওয়া আছে, পয়েন্টিং দেওয়া আছে। তারপরে দেখেন কথা ফ্লাশ পয়েন্টিং, তারপর রিসিডেড পয়েন্টিং, তারপর হচ্ছে রুবেড পয়েন্টিং, বেডেড পয়েন্টিং। তো এই যে খাস কাটা অংশগুলো, একটা উপরে একটা মানে একটা হচ্ছে যে ভিতর দিয়ে একটা বাইরের দিকে, এইখানে যে অংশ উপরে দেখবেন। তো এগুলো আর কি প্র্যাকটিস করি আপনারা, হ্যাঁ। শোরিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং। তারপরে যে এই দিকে একটা কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ, যে একটি উত্তম ফর্মওয়ার্কের প্রয়োজনীয় ধর্মাবলী উল্লেখ করো। তারপরে বিল্ডিং সার্ভিস, মনে হয় শেষের দিকে আমরা চলে আসছি। বিএনবিসি, এই পূর্ণরূপটা আমাদের লাগবে আর কি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এখন কথা হচ্ছে যে বিএনবিসিটা আবার কি। বিএনবিসি হইতেছে যে বিএনবিসি হলো যে বাংলাদেশে যে আমরা বিল্ডিংগুলো করি, হ্যাঁ, এই বিল্ডিংগুলো করি যেগুলো, সেগুলো এর আগে যে আমি বললাম না M50 M25 যে বিষয়টা, যে মিক্সিং এর বিষয়টা, এরকম আসলে বিল্ডিং এর অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো এসিআই কোড, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট থেকে মূলত কপি করার বিষয়টা। বাংলাদেশে যখন আমরা বিল্ডিং করবো তখন বিএনবিসি অনুমোদন দিয়েই আর কি মূলত এর নিয়ম নীতিমালা মেনেই আমরা বিল্ডিংগুলো ডিজাইন করবো। এই জন্য বিএনবিসিটা এখন আসলে আমাদের লাগবে না, যখন ভার্সিটি
লেভেলে আসবো তখন আসলে আমাদের বিষয়গুলো লাগবে। এই যে ফ্লোর এরিয়া রেশিও, এটাকে বলা হচ্ছে আর, হ্যাঁ, FAR, ফ্লোর এরিয়া রেশিও, এই পূর্ণরূপটা জেনে নিবে এটা। তো এরপরে আমরা এমসিকিউ চলে আসছি। এই যে দেখো, যদি একটা জিনিস দেখাই, তোমার 11 নম্বরটা, তো 11 নম্বরটাতে বলা হচ্ছে কত, স্লাম টেস্টের জন্য ব্যবহৃত মোল্ডের সাইজ, বটম, টপ এবং হাইট। বুঝো কিন্তু, বুঝো, হ্যাঁ। তো বটম বলতেছে মানে নিচেরটা, তারপরে হচ্ছে টপ মানে উপরেরটা, তারপরে হচ্ছে হাইট কত, 30। তাহলে বটম কত, 20, টপ হচ্ছে 20, 10, কত, 30। তাহলে এখানে দেখো 20, 10, 30, 20, 10, 30, যে বি নম্বরটা অ্যান্সার, হ্যাঁ, 20, 10, 30। তো এইভাবে আসলে আমরা কি করব, 60 মিলিমিটারের রড ব্যবহার করা হয়, হ্যাঁ, বা এইভাবে যে এটা একটু থিওরিগুলো আমরা পড়বো আর কি। তো এই ছিল আজকে মূলত আমাদের আর কি কনস্ট্রাকশন প্রসেসর। তবে আমি আশা করবো যে এমসিকিউ গুলো পড়বেন। দেখেন এখানে এমসিকিউ গুলো পড়ার সময় একটু ইংলিশটার প্রতি গুরুত্ব দিবেন, অথবা হচ্ছে যে ব্যাখ্যাগুলোর প্রতি গুরুত্ব দিবেন। কথা হচ্ছে যে ভাই এমসিকিউ গুলো গুরুত্ব দিবে কেন, একটা বিষয় বলি যে দেখেন, ডুয়েটে কিন্তু সামনের কোশ্চেন গুলো কিন্তু এমসিকিউ বলেন বা রিটেন গুলো বলেন, যদি ইংলিশ প্যাটার্নে হয়ে যায় তো তখন কিন্তু বা হইতেছে বর্তমানে কিন্তু এই যে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম এই এমসিকিউ গুলো ইংলিশে আসে। তো আমি আশা করবো যে আপনারা বাংলার পাশাপাশি ইংলিশ গুলোর গুরুত্ব দিবেন। কেন গুরুত্ব দিবেন, এমসিকিউ গুলো কিন্তু অনেক সময় দেখবেন চাকরির পরীক্ষাতে ইংলিশে আসে বা ডুয়েটের পরীক্ষা ইংলিশে আসে। এই কারণে হচ্ছে যে পূর্ব প্রিপারেশন যেহেতু নিচ্ছেন, অ্যাডভান্স এডুকেশন নিচ্ছেন, সেহেতু আপনার কাজ হবে যে অ্যাডভান্স ভাবে প্রিপারেশন গুলো নেওয়া। তো আজকে এই পর্যন্তই। সকল ধন্যবাদ ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।